গুহাচিত্র বললেই আমাদের মনে যে ছবিটা ভেসে ওঠে সেটা আসলে একটা বিশাল গল্পের ছোট্ট একটা অংশ মাত্র। এই প্রাচীন শিল্পকর্মগুলো কিন্তু শুধু শিকারের ছবি নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক গভীর রহস্য। চলুন আজ সেই রহস্যটি উন্মোচন করা যাক। আসুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মানব জাতির সবচেয়ে পুরনো গল্পটা আসলে কি? অনেকেই হয়তো বলবেন এটা টিকে থাকার সংগ্রাম বা শিকারের গল্প। কিন্তু যদি বলি আসল গল্পটা আরও অনেক বেশি জটিল, আর সেটা লেখা আছে পাথরের দেওয়ালে। দেখুন, একদিকে আমাদের মাথায় গুহাচিত্রের একটা সাদামাটা ধারণা আছে, কতগুলো কাঠি কাঠি মানুষ বর্ষা হাতে দৌড়াচ্ছে। কিন্তু অন্যদিকে যখন আমরা ফ্রান্সের শোভে বা স্পেনের আলতামিরার মতো গুহাগুলোর দিকে তাকাই, তখন দেখি চোখ ধাঁধানো সব শিল্পকর্ম। এই ছবিগুলোতে আলো ছায়া, পরিপ্রেক্ষিত, এমনকি পশুদের শরীর গঠন নিয়ে এতটাই গভীর জ্ঞান দেখা যায় যে অবাক হতে হয়। আর আমাদের আসল ধাঁধাটা শুরু হয় ঠিক এখানেই। চলুন আমাদের অনুসন্ধানের একেবারে কোড়ায় ফিরে যাই। এমন একটা ঐতিহাসিক আবিষ্কারের গল্প শুনব যা আমাদের এটা ভাবতে বাধ্য করে যে আমরা প্রাচীন মানুষের বুদ্ধিমত্তাকে শায়দ বরাবরই অবমূল্যায়ন করে এসেছি। গল্পটা শুরু 1879 সালে স্পেনের আলতামিরা গুহায়। মারিয়া নামের ছোট্ট একটা মেয়ে খেলতে খেলতে গুহার নিচু ছাদে তাকায়, আর যা দেখে তা পৃথিবীকে নাড়িয়ে দেয়। বিশাল জীবন্ত রঙের বাইসনের শাড়ি। এটাই ছিল আধুনিক সময়ে খুঁজে পাওয়া প্রথম বড় কোনো গুহাচিত্র। কিন্তু বিশ্বাস করুন, সেই সময়ে এই আবিষ্কারকে কেউ পাত্তাই দেয়নি। এমিল কার্তাইল হ্যাকের মতো বড় বড় বিশেষজ্ঞরা তো সরাসরি বলেই দিয়েছিলেন যে এটা একটা আধুনিক জালিয়াতি। তাদের মাথায় আসছিল না যে তথাকথিত অসভ্য আদিম মানুষের পক্ষে এমন উন্নত শিল্প তৈরি করা সম্ভব। তাহলে প্রশ্নটা তো আসেই, কিভাবে এই শিল্পীরা এমন অসাধারণ সব ছবি আঁকতেন? চলুন তাদের সেই প্রাচীন টুলবক্সটা একবার ঘেঁটে দেখা যাক, যা তাদের অবিশ্বাস্য কৌশল আর উপকরণের গল্প বলে। তারা কিন্তু তাদের চারপাশের প্রকৃতি থেকেই রং তৈরির সব উপাদান জোগাড় করে নিত। যেমন ধরুন, লাল বা হলুদ রঙের জন্য গেরিমাটি, আর কালোর জন্য ম্যাঙ্গানিজ অক্সাইড বা কাঠকয়লা। আর এই রঙগুলোকে টেকসই করার জন্য এর সাথে মেশানো হতো পশুর চর্বি, রক্ত বা গাছের আঠা। আর তাদের একটা কৌশল তো ছিল এক কথায় জিনিয়াস। আমরা যে বিশ্বজুড়ে গুহার দেওয়ালে এত হাতের ছাপ দেখতে পাই, সেগুলো আসলে স্পিড পেন্টিং নামের এক দারুণ কৌশলের ফল। শিল্পীরা মুখের রং নিয়ে দেওয়ালে রাখা হাতের উপর ফু দিয়ে স্প্রে করতেন। হাতটা সরিয়ে নিলেই তৈরি হয়ে যেত নিখুঁত একটা ছাপ। কি অসাধারণ বুদ্ধি, তাই না? শুধু তাই নয়, তারা গুহার দেওয়ালের স্বাভাবিক উঁচু নিচু বা খাঁজগুলোকেও দারুণভাবে কাজে লাগাত পশুর ছবিতে একটা 3D ইফেক্ট দেওয়ার জন্য। আর ভাবুন তো, যখন এর উপর মশালের কাপা কাপা আলো পড়ত, মনে হতো যেন চোখের সামনে জীবন্ত পশুরা নড়াচড়া পড়ছে। অনেকে তো একে বলেন প্রথম দিকের সিনেমা বা প্রোটো সিনেমা। আচ্ছা, আমরা তো বুঝলাম তারা কি এঁকেছে, কিভাবে এঁকেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো হলো কেন? হাজার হাজার বছর আগে কঠিন পরিবেশে টিকে থাকার সংগ্রামের মধ্যেও কি এমন দরকার ছিল এই ছবিগুলো আঁকার? এর উত্তর খোঁজার চেষ্টাও কিন্তু কম হয়নি। প্রথমে ভাবা হতো এটা হয়তো শিকারের জাদু, মানে শিকারের ছবি আঁকলে বাস্তবেও শিকার সফল হবে। তারপর এলো শামানিজমের ধারণা, যেখানে বলা হলো শিল্পীরা আধ্যাত্মিক জগতে প্রবেশের জন্য এই ছবি আঁকতেন। কিন্তু এখন যে তত্ত্বটা সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে তা হলো প্রত্নজ্যোতির্বিদ্যা। এই জ্যোতির্বিদ্যার তত্ত্বের একটা বড় সূত্র লুকিয়ে আছে লাস্কো গুহার এই বিখ্যাত আর রহস্যময় ছবিটার মধ্যে। একজন আহত মানুষ, একটা বাইসন, একটা পাখি। আপাত দৃষ্টিতে এদের মধ্যে কোনো মিল নেই, তাই না? কিন্তু যদি বলি এর ভেতরেই লুকিয়ে আছে আকাশের কোনো তারা বা নক্ষত্রের সংকেত। এই সংকেতটা বুঝতে হলে আমাদের অয়ন চলন বা প্রিসেশন অফ দি ইকুইনক্সিস ব্যাপারটা জানতে হবে। খুব সহজ করে বললে, আমাদের পৃথিবীটা একটা লাটিমের মতো একটু ধীরে ধীরে কাঁপে। আর এই কাঁপুনিটার জন্যই হাজার হাজার বছর ধরে রাতের আকাশের তারাগুলোর অবস্থানও একটু একটু করে বদলে যায়। আর মনে করা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা এই ব্যাপারটা জানতেন এবং এটা দিয়েই সময়ের হিসেব রাখতেন।
কতটা নিশ্চিত গবেষকরা? তারা যখন বিভিন্ন গুহাচিত্রের বয়স আর সেই সময়ের আকাশের নক্ষত্রমণ্ডলের অবস্থানের মধ্যেকার সম্পর্কটা খুঁজে বের করলেন, তখন দেখলেন যে এই মিলটা কোনোভাবেই হঠাৎ করে হয়ে যেতে পারে না। এর সম্ভাবনা কতটা কম জানেন? 380 মিলিয়নে মাত্র একবার। মানে এটা কোনোভাবেই কাকতালীয় নয়। কিন্তু গল্পে একটা বড় সড় টুইস্ট আছে। এতদিন আমরা ভাবতাম শিল্পের এই বিপ্লব বোধহয় ইউরোপেই হয়েছিল, কিন্তু ইউরোপের বাইরের কিছু আবিষ্কার পুরো গল্পটাকে এখন নতুন করে লিখিয়ে দিচ্ছে। ভাবুন একবার, দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে 1,00,000 বছরের পুরনো রং বানানোর সরঞ্জাম। ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে প্রায় 46,000 বছরের পুরনো একটা বুনো শূকরের ছবি, যা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো কোনো প্রাণীর ছবি। এর মানে হলো শিল্পচর্চা কোনো এক জায়গায় শুরু হয়নি, এটা ছিল একটা বিশ্বজোড়া মানবিক প্রকাশ। আর ফ্রান্সের শোভে গুহার আবিষ্কার তো একটা ধারণাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ধারণাটা ছিল শিল্প ধীরে ধীরে সরল থেকে জটিল হয়েছে, কিন্তু শোভের ছবিগুলো প্রায় 32,000 বছরের পুরনো, অথচ কি অসাধারণ তার কাজ। এ থেকেই বোঝা যায় শৈল্পিক প্রতিভা মানুষের মধ্যে শুরু থেকেই ছিল। এই সব তথ্য, তারিখ আর আবিষ্কারের বাইরেও একটা জিনিস আছে, সেটা হলো মানুষ। আসুন এবার সেই শিল্পীদের কথা ভাবি যারা হাজার হাজার বছর আগে এই বার্তাগুলো আমাদের জন্য রেখে গেছেন। এর চেয়ে মর্মস্পর্শী আর কি হতে পারে? গুহার দেয়ালে অনেক উঁচুতে, যেখানে বড়দেরও হাত পৌঁছায় না, সেখানে পাওয়া গেছে ছোট্ট শিশু, এমনকি নবজাতকদের হাতের ছাপ। বোঝাই যায় বড়রা তাদের কাঁধে তুলে ধরেছিল এই শিল্পের অংশ করে নেওয়ার জন্য। এটা শুধু একা কোনো শিল্পীর কাজ ছিল না, ছিল পুরো পরিবার, পুরো গোষ্ঠীর এক সম্মিলিত প্রয়াস। ডক্টর পেনি স্পিকিন্সের একটা কথা ভাবুন, যে মানুষগুলো সারাক্ষণ কেবল টিকে থাকার জন্য লড়াই করছে, তারা কিভাবে দুটো প্রাণীর মধ্যেকার সংযোগ বা ভালোবাসার মতো অনুভূতি কয়েকটা আঁচড়ে ফুটিয়ে তুলতে পারল। এর মানে তাদের সমাজে মায়ামমতা, সহানুভূতির মতো বিষয়গুলোরও অনেক দাম ছিল, শুধু টিকে থাকাই সব ছিল না। তাহলে দেখা যাচ্ছে এই শিল্প শুধু শখের বশে আঁকা ছবি ছিল না, এটা ছিল তাদের জ্ঞান ভাণ্ডার, যা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রাখতে চেয়েছিল। এটা ছিল তাদের মানচিত্র, তাদের ইতিহাসের বই, আর সবচেয়ে বড় কথা, এটা ছিল তাদের একে অপরের সাথে এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের একটা মাধ্যম। তো এত কিছুর পরেও এই প্রাচীন গুহাগুলোতে সবচেয়ে শক্তিশালী আর চিরস্থায়ী কোন চিহ্নটা তারা রেখে গেছে বলে মনে হয়? সেটা হলো মানুষের হাত, সময়কে ছাপিয়ে যাওয়া একটা স্বাক্ষর, একটা খুব সহজ কিন্তু অসম্ভব গভীর একটা বার্তা। আমি এখানে ছিলাম, আর এটাই হয়তো আমাদের মানবজাতির বলা প্রথম এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী গল্প।